চীনের পরে রাশিয়া। চীন আগেই কিন্তু চোখ রাঙানি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, এবার রাশিয়া, আর তার পাশাপাশি হচ্ছে ভারত। কারণ আমরা জানি যে এই তিন শক্তিধর দেশ এখন এই মুহূর্তে খুব কাছাকাছি। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটাই উন্নতি হয়েছে। তাহলে কি ভারত যদি এবার অস্ত্র ধরে তাহলে ইউএসএ একেবারে খতম? আমরা এই বিষয়টা নিয়ে এবার আলোচনায় আসবো। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত শৌর্য চক্রপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রয়। কর্নেল রয়, আরও একবার স্বাগত জানাই আপনাকে আজ তাক বাংলায়। এই তিন শক্তি যদি একত্রিত হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প কি এটে উঠতে পারবেন? দেখো, প্রথম কথা, এই তিন শক্তি বাই অ্যান্ড লার্জ মরালি কিন্তু একত্রিত হয়ে গেছে। যেভাবে ডোনাল্ড ট্রাম্প তার একটা ইম্যাচিওর মুভমেন্ট করলো, সেখানে কিন্তু শুধু এই তিন শক্তি না, নেটো কান্ট্রিও কিন্তু এর মধ্যে এসে গেছে। কিন্তু যেটা আমাদের জানা উচিত, চীন কিন্তু প্রত্যক্ষ আর পরোক্ষভাবে আমেরিকাকে অলরেডি থ্রেটন করেছে যে তোমরা যদি এইভাবে ব্লকেট করে আমাদের ইকোনমির মধ্যে হিট করো তাহলে কিন্তু আমরা সেটা অ্যাকসেপ্ট করব না। তা সেটা আমেরিকা খুব ভালোভাবেই জানে যে চীন অত্যন্ত শক্তিশালী দেশ মিলিটারিলি, আর তারা কিন্তু এখনো ডিসপ্লে কিছু করেনি, বাট কয়েকটা জিনিস ডিসপ্লে করেছে। যেমন তাদের প্যারেডে হাইড্রোজেন বম্ব, একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক্স মিসাইল ফিটেড উইথ হাইড্রোজেন বম্ব, সেটা কিন্তু চীন ডিসপ্লে করেছে। এই হাইড্রোজেন বমের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক্স মিসাইল পৃথিবীর আর কোনো দেশে এখন পর্যন্ত কিন্তু তৈরি করতে পারেনি। চীনের কাছে সেটা আছে, তারা ডিসপ্লে করেছে। এবারে সিমিলারলি তুমি যে বললে যে ভারত, রাশিয়া, চীন যদি এক হয়ে যায়, দেখো আমরা একটা দেখলাম আমেরিকার মিলিটারি মাইট শুধু ইরানের মতো কম শক্তিশালী একটা দেশ আমেরিকান মিলিটারি মাইটকে, শুধু আমেরিকা না, আমেরিকান ইসরায়েল ইজ আর অলসো দেয়ার ওয়ান অফ দি ফাইনেস্ট মিলিটারি মাইট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। সেই দুটো দেশই ইসরায়েলকে, ইরানকে কিছু করতে পারলো না। ইরান স্টিল তাদের ওপর থেকে ধ্বংস করেছে, হয়তো তাদের ইকোনমি 20 থেকে 25 বছর পেছনে নিয়ে গেল ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে, কিন্তু তারা ইরানের মতো দেশকে সারেন্ডার করাতে পারলো না। সেখানে স্যার, তাহলে কি আপনি বলবেন এটা একটা ক্রুসেড বা ধর্মযুদ্ধ? দেখো, এইখানে যদি সেটা আমি জানি না এখন পর্যন্ত কি হবে, তবে আমরা সেটা চাই না। তার কারণ ভারতবর্ষ, রাশিয়ার, চীন বাই অ্যান্ড লার্জ যদি তুমি দেখো, আমরা স্ট্র্যাটেজিক্যালি বা আমরা কিন্তু ধর্মযুদ্ধের দিকে যেতে চাই না, কিন্তু টেররিজম, যে সমস্ত দেশ থেকে টেররিজম উদ্বুদ্ধ হয়ে বিশ্বের সমস্ত দেশের মধ্যে ট্রাবল ক্রিয়েট করে, সেখানে কিন্তু আমাদের তিনটে দেশই সেই দেশের এগেনস্টে যাবে। সেখানে একটা একটা এরকম একটা পারসেপশন আছে সবার মধ্যে যে বিশ্বব্যাপী এখন পর্যন্ত যেখানে যত টেররিজম হয়েছে, সেই টেররিজমের কিন্তু যদি ধর্মীয় সাইডটা নিয়ে দেখি, একটা ধর্মের অংশই কিন্তু সেই টেররিজমের মধ্যে জড়িত। এখানে এটা নিয়ে এখন এই সময়টা বেশি সেনসিটিভ ব্যাপার। মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমেরিকা বোঝা উচিত, তারা বোঝে ভালো করে। আমার যতদূর মনে হয় ডোনাল্ড ট্রাম্প একটা মেসেজ দিয়েছে আসিম মনিরকে যে তুমি ইরানে কনভে করো যে তোমরা যদি নিউক্লিয়ার প্রোগ্রামটাকে বন্ধ করে দাও তাহলে আমরা পুরো ইরানের মধ্যে আবার আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে আসবো, আর ইরানকে রিবিল্ড করতে আমরা সাহায্য করব। যতদূর আমার মনে হয় আসিম মনিরকে এই মেসেজ দিয়ে ডোনাল্ড ট্রাম্প বা হেক্সেট পাঠিয়েছে যে ইরানের সঙ্গে গিয়ে তোমরা এই কথা বলো। আর আসিম মনির ইজ ক্লোজ টু ওয়ান অফ দি টপ ইরানিয়ান স্পিকার অফ দের সিকিউরিটি অ্যাসেম্বলি, যেটা ওরা বলে, তার সঙ্গে কিন্তু আসিম মনিরের জানাশোনা আছে। সেটা কেন কিভাবে হয়েছে সেটা বলা আমার উচিত না, কিন্তু জানাশোনা আছে। সেই মেসেজটা হয়তো আসিম মনির নিয়ে গেছে, আর ডিসকাশন হচ্ছে যে এখন আমেরিকা আর ইসরায়েল চায় যে তোমাদের শুধু যে নিউক্লিয়ার প্রোগ্রামটা আছে সেটাকে তোমরা বন্ধ করো, আর তাহলে আমরা সমস্ত রকম অ্যাসিস্ট্যান্ট দিতে রাজি আছি। কিন্তু ইরান কি সেটা মানবে? দেখেন যে একটা মিউচুয়াল কনফিডেন্স ইরানের কিন্তু আমেরিকার ওপর সেই কনফিডেন্স নেই
সিমিলারলি ইরানের ইসরায়েলের ওপরও সেই কনফিডেন্স নেই যে এরা যা বলছে, এরা যা প্রমিস করছে অন গ্রাউন্ড সেটা তারা করবে কি করবে না। এই কনফিডেন্স বিল্ডিংটা কিন্তু এখনো পর্যন্ত এই দেশগুলোর মধ্যে হয়নি। আর যতদিন না এই কনফিডেন্স বিল্ডিং হয় ততদিন কিন্তু কোনো ধরনেরই এই নেগোসিয়েশন সফল হতে পারে না। প্রথম কথা, দুটো দেশের মধ্যেই বা তিনটে দেশের মধ্যেই মিউচুয়াল কনফিডেন্স এমন হওয়া উচিত। একদম স্যার, আমরা যে যদি যেই একটু তুলনামূলক আলোচনায় আসি তাহলে এটা পরিষ্কার হবে যে সম্মিলিত শক্তি ভারত, চীন এবং রাশিয়া, আমরা যদি সম্মিলিত জায়গাটায় আসি, রাশিয়া হচ্ছে বিশ্ব র্যাঙ্কিং এ সেকেন্ড, চীন হচ্ছে থার্ড আর ভারত হচ্ছে ফোর্থ। এবার এদের কাছে কত কি রয়েছে আমি একটু বলি। চীনের সক্রিয় সৈন্য হচ্ছে 20 লাখের বেশি, সবচেয়ে বেশি। ভারতের হচ্ছে 14.5 লাখ আর রাশিয়ার হচ্ছে 13.2 লাখ। এবার এই সম্পূর্ণ সংখ্যা যদি একত্রিত হয় তাহলে তুলনামূলকভাবে যদি আমরা আসি যে একা মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে সক্রিয় সৈন্য সংখ্যা হচ্ছে 13 থেকে 14 লাখ। পেরে উঠবে কিভাবে স্যার, আমি এটা একটু আপনার কাছে জানবো। আর এটাও একটু জানতে চাইবো যে ভারত তাহলে কি করবে, কোথা থেকে ভারতের লড়াইটা শুরু হবে? ভারত যদি অস্ত্র ধরে তাহলে কি ইউএসএ একদম শেষ? দেখো, প্রথম কথা, মিলিটারি মাইট, যেটা আগে এরকম প্রমাণ হতো যে যেই দেশের যত বড় মিলিটারি তারাই সব থেকে বেশি মাইটি, কথাটা কিন্তু ঠিক না। এটা এখন প্রমাণ অন্যরকম হয়ে গেছে যে শুধু নাম্বার দিয়ে মিলিটারি মাইট হয় না। মিলিটারি মাইট এখন অনেক ধরে, যেমন ইরান দেখো কিভাবে তারা তাদের ছোট মিলিটারি মাইট দিয়ে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার করে ঠিক কোন টার্গেটে কখন কি হিট করতে হবে, যেই টার্গেট গুলোকে হিট করলে তাদের কোর এরিয়াতে প্রবলেম হবে, এই ব্যাপারগুলো হচ্ছে পুরো স্ট্র্যাটেজির ওপরে ডিপেন্ড করে। আহ, ছোট আর্মিও কিন্তু বড় আর্মিকে ডিফিট করতে পারে। আর আজকের দিনে যে ধরনের মাল্টি ডাইমেনশনাল ওয়ারফেয়ার আমরা দেখতে পাচ্ছি, সেখানে স্ট্রেংথ ডাজন্ট ম্যাটার, it is technical and how you are using them strategically and tactically, সেইটা হচ্ছে মেন ইস্যু। সেদিক থেকে ভারত অনেক এগিয়ে, সেদিক থেকে চায়না অনেক এগিয়ে, সেদিক থেকে রাশিয়া অনেক এগিয়ে। সেটা প্রমাণ হলো, এই 40 দিনের যুদ্ধে প্রমাণ হলো যে আমেরিকার এত মাইট, এত শক্তি প্রদর্শন করার সত্ত্বেও তারা তাদের কোনো অবজেক্টিভই অ্যাচিভ করতে পারলো না। এবারে ভারতের ব্যাপারটা আসি। দেখো, যতই বলো, আমরা কিন্তু অফ লেট মানে গত 10 বছর ধরে আমাদের মিলিটারি মাইটকে অনেক বেশি আগে নিয়ে গেছি, মডার্নাইজ করেছি। তার কারণ একটা কনসেপ্ট হচ্ছে আমাদের দেশের মধ্যে যে আমরা একটা সুপার পাওয়ারের কনসেপ্টের মধ্যে আসতে চাই। আর সুপার পাওয়ার যদি একটা দেশকে হতে হয়, তার মানে 3-4টে ফ্যাক্টর সেই দেশের মধ্যে থাকতে হবে।